আমি জানি না বিষয়টা কাকতালীয় কিনা, কিন্তু শুরু হয়েছিল ঘটনার সূত্রপাত গতকাল থেকে। আমি কেন গতকালকের কথা বলছি এখন হাল্লা বলে আজকে এই মুহূর্তে বসে, সেটা হচ্ছে গতকাল আমরা দেখতে পেলাম, আমরা খবরও করেছি, সমস্ত মিডিয়া খবর করেছে যে ভাষা দিবসের যে প্রতিবাদ মঞ্চ তৃণমূল তৈরি করেছিল তৃণমূল কংগ্রেসের তরফে, যেখানে শনি এবং রবিবার প্রতীকী আন্দোলন এবং প্রতিবাদের ভাষার জানানো হবে বলে ঠিক করা হয়েছিল, সেই মঞ্চ গতকাল সেনা অর্থাৎ ফোর্ট উইলিয়ামে যে ভারতীয় সেনারা থাকে তাদের এলাকায় এই করা মঞ্চ তারা খুলে দিলেন। এবং তারপর আমি ঘটনার বিস্তৃত ব্যাখ্যায় যাব না, কারণ তার ব্যাখ্যা সেনাবাহিনীর তরফ থেকে দেওয়া হয়েছে যে কেন মঞ্চ খোলা হলো। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেলেন এবং তিনি ভারতীয় সেনাকে দোষ না দিয়েই বললেন এরা যে কাজ করেছে তার পেছনে বিজেপির হাত রয়েছে, অর্থাৎ বিজেপি বলে এই কাজ করিয়েছে। পাশে তিনি বললেন যে ভারতীয় সেনার জন্য তিনি গর্বিত। কিন্তু আজকে যেটা দেখতে পাওয়া গেল যে সেনার একটি গাড়ি, বড় গাড়ি, সেই গাড়ি আসছিল এবং সেই গাড়ি নাকি কলকাতার সিপির গাড়িকে, সেটা ছবিতেও দেখা যাচ্ছে, এখানে নাকি শব্দ ব্যবহার করার কোনো জায়গা নেই, রাইট টার্ন নিতে যায় এবং রাইট টার্ন নিতে যাওয়ার সময় সিপির গাড়ি আরেকটু হলেই ধাক্কা লাগতে পারতো। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবি, এই যে রাইট টার্নের দিকে মুভমেন্ট, এবং সেই সময় কলকাতা পুলিশ দৌড়ে এসে সেনাবাহিনীর এই গাড়িকে আটকায়। যেটা জানা যাচ্ছে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদীবাগ নর্থ রোড এর সংযোগস্থলে এই ঘটনা ঘটে এবং তারপরে এই নিয়ে তর্কাতর্কি শুরু হয়। মামলা রুজু করা হয়েছে এই গাড়ির যারা চালক, দুই সেনাবাহিনীর দুই অধিকর্তা ছিলেন, তাদের এগেনস্টে, এবং মামলা চলছে, হেয়ার স্ট্রিট থানায় মামলা চলছে। এই ঘটনার পাশাপাশি আমরা আরেকটা যে ঘটনা আজকে রাখবো আজকের এই অনুষ্ঠানে, সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে গতকাল বিধানসভার সামনে দেখা করেন আপাতভাবে যোগ্য বলে যারা দাবি করছেন সেই যারা চাকরিহারা তাদের একাংশ, যারা অনেকে এখনো পর্যন্ত স্কুলে যাচ্ছেন, 31শে ডিসেম্বর পর্যন্ত টেনিয়র রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। এবং তাদের প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন দুটো সিদ্ধান্তের কথা তিনি জানান। কি সেটা নিয়েও আজকে আলোচনা থাকতে পারে, যে এর সঙ্গে রাজনীতি যুক্ত রয়েছে নাকি আইনি সলিউশনের পথে যেতে চাইছে রাজ্যের বিরোধী দল, কি সেটা। এক হচ্ছে শুভেন্দু অধিকারী চিঠি লিখবেন মনোজ পান্তের কাছে, যিনি মুখ্য সচিব রাজ্যের, এবং তার আবেদন থাকবে, সেই চিঠিটাও আমরা দেখাতে পারি ইচ্ছে করলে স্ক্রিনে, কারণ চিঠি অলরেডি লেখা হয়ে গেছে। সেই চিঠিতে শুভেন্দু অধিকারী বলছেন কি, যে মুখ্য সচিব যাতে ব্যবস্থাপনা করেন রাজ্য সরকার আরেকবার যোগ্যদের সঙ্গে কথা বলেন, এক। দ্বিতীয়ত হচ্ছে যেটা ঘটনা, সেটা হচ্ছে যে চিফ হুইপ যিনি রয়েছেন শঙ্কর ঘোষ, তিনি চিঠি লিখবেন বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। কি মর্মে চিঠি লিখবেন, যে সর্বদল সম্মতিক্রমে একটি প্রস্তাব আনার কথা এবং সেই প্রস্তাব পাশ হবে, সেটাকে নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা। আমি এই বিষয় দুটো নিয়ে আজকে আলোচনা করব। আমি পরিচয় করে দেবো যারা আজকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে রয়েছেন। আমি স্বাগত জানাচ্ছি অমলেন্দু রায় চৌধুরী, আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা আমাদের সঙ্গে রয়েছেন, অনিল দাকে স্বাগত। শতরূপাদি আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র, স্বাগত জানাই শতরূপাদিকে। কৃষাণু মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন, কৃষাণু দাকেও স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। একেবারে প্রথম আজকের এই ঘটনা, অর্থাৎ সেনাবাহিনীর গাড়ি নিয়ে যে ঘটনা, সেই বিষয়ে আমাদের প্রতিবেদন দেখাবো, কিন্তু তার আগে 10টি প্রশ্ন আপনাদেরকে দেখাবো। সেই 10টি প্রশ্ন আপনাদের সামনে রাখছি, দ্রুত একবার স্ক্রিনে দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে, সেনা পুলিশ সংঘাতে আদতে কি কোনো রাজনৈতিক লাভ আছে? এক। দ্বিতীয় প্রশ্ন কি, আজকে আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভাষা দিবসে মঞ্চ খোলা এবং সেনা ট্রাক আটকানো কি সম্পূর্ণ দুটি পৃথক ঘটনা? 3 নম্বর প্রশ্নে আমরা যাই, মঞ্চ খোলা এবং সেনা ট্রাক আটকানো কাকতালীয় নাকি উদ্দেশ্য প্রণোদিত? 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে আমরা কি থাকছি আজকে, সেনা পুলিশ সংঘাতের প্রসঙ্গ এনে এসএসসি বিতর্ক, তাকে কি লঘু করে দেখার চেষ্টা করা হচ্ছে, আর যদি সেটা করা হয় তো কারা করছে? 5 নম্বর প্রশ্ন, অবৈধ বলে চিহ্নিত চাকরিহারারা আজ হাইকোর্টে গিয়েছেন 350 জন মতো, কোন বৈধতা প্রমাণ করতে চাইছেন তারা? 6 নম্বর, চিহ্নিত অযোগ্যদের যোগ্যতা প্রমাণে আর কি কোনো আইনি রাস্তা খোলা রয়েছে? প্রশ্ন আসছে এখানে। 7 নম্বর প্রশ্নে যাব। 7 নম্বর প্রশ্ন, শুভেন্দু এবং শঙ্করের চিঠিতে
আপাত যোগ্যদের চাকরি ফেরত পাওয়া কি আদতে সম্ভব? এই প্রশ্ন আজকে থাকবে 8 নম্বর। 4 সেপ্টেম্বর বিরোধীদের চিঠি প্রসঙ্গে সর্বদল ঐক্যমত কি হবে, অর্থাৎ বিধানসভা আর একটা দিন রয়েছে এই সেশনে, 4 তারিখে। 9 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টে সর্বদল ঐক্যমতের রেজলিউশন জমা পড়লে কি রায়ের পরিবর্তন হবে, অর্থাৎ আমরা এক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায়ের পরিবর্তনের কথা বলছি। 10 নম্বর হচ্ছে রেজলিউশন ইস্যুতে বিরোধী বিজেপি কি ইতিবাচক নাকি রাজনীতির জলঘোলা করার চেষ্টা করছে। এই 10টা বিষয় আপনাদের কাছে আমরা আজকে রাখবো এবং এটা নিয়ে আলোচনা হবে। কিন্তু একেবারে প্রথম, আজকে সেনাবাহিনীর যে গাড়ি, সেই গাড়ি সিপির গাড়িকে ধাক্কা মারতে যাচ্ছিল সিসিটিভি প্রকাশ করে কলকাতা পুলিশ বলছে যে মামলা রুজু করা হয়েছে এবং এক্ষেত্রে বলা হচ্ছে লেন ভায়োলেশন করা এবং র্যাশ ড্রাইভিংয়ের যে নির্দিষ্ট ধারা আছে তাতে মামলা রুজু করা হয়েছে। দ্রুত একবার আমাদের প্রতিবেদন দেখব, সেখানে পরিষ্কার করে আরও ব্যাখ্যা করা হয়েছে ঠিক কী হয়েছিল। দেখুন। মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খোলার পর এবার রাইটার্স বিল্ডিং এর সামনে মুখোমুখি সেনা ও কলকাতা পুলিশ। বিবাদী বাগে মহাকরণের সামনে বেপরোয়া সেনা ট্রাক, এই অভিযোগ তুলে তা আটকে দেয় ট্রাফিক পুলিশ। সেনা ট্রাকটি এবং জওয়ান আধিকারিকদের নিয়ে যাওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়। কলকাতা পুলিশ কমিশনারের গাড়ি ডান দিক ঘেঁষে বেরিয়ে যাচ্ছে এবং ঠিক সেই সময়তেই সেনার যে ট্রাক রয়েছে সেই ট্রাক ডান দিকে নেওয়ার চেষ্টা করছে। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন কলকাতা পুলিশ কমিশনার। সেই সময় তিনি নিজে গাড়িতে ছিলেন এবং লালবাজারে তিনি পৌঁছচ্ছিলেন বলেই এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। যেহেতু পুলিশ কমিশনার এখান থেকে যাচ্ছিলেন এবং সেই সময় কিন্তু আরও প্রচুর গাড়ি যেখানে ছিল বলে পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, এবং যেভাবে নিয়ন্ত্রণহীনভাবে তারা একটা লাইন চেঞ্জ করে অন্য লাইনে প্রবেশ করার চেষ্টা করলেন, নিয়মটা বলা যেতে পারে যে ট্রাফিক নিয়মকে ভাঙার চেষ্টা করলেন। যেহেতু সেনার যিনি ড্রাইভার ছিলেন তিনি বলছেন যে ভুলবশত তারা কিন্তু এইভাবে চলে এসেছিলেন, তারা জানেন না কোথায় দাঁড়াতে হবে। লালবাজার সূত্রে খবর, বিপজ্জনকভাবে চলছিল সেনা ট্রাক, পিছনেই ছিল কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার কনভয়। সকালে লালবাজারে যাচ্ছিলেন পুলিশ কমিশনার, ট্রাকটিকে আটক করে কলকাতা পুলিশ। তারপর হেয়ার স্ট্রিট থানার দিকে যেতে বলা হয়। সেই মতো সেনার ট্রাকের পিছু পিছু চলতে শুরু করে পুলিশের গাড়ি, কিন্তু হঠাৎ দাঁড়িয়ে যায় ডেকার্স লেনের কাছে। সেখানে সেনা আধিকারিক ফোনে কথা বলেন তার ঊর্ধ্বতনের সঙ্গে। হ্যাঁ, আরও তো গাড়ি ছিল, অনেক গাড়ি ছিল, কিন্তু লেগে যেতে পারতো, সেই জন্য গাড়িটাকে আমরা সাইড করেছি। ওনাদের যারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ তাদেরও জানিয়েছি। খুব র্যাশ ড্রাইভিং বলা যাবে না, কিন্তু ডেঞ্জারাসলি ডান দিক নিয়েছেন। জানা যায় তিনি ঊর্ধ্বতনের অনুমতি নিয়েই এগোবেন। এরপর গাড়িটিকে ডেকার্স লেনের সামনে রেখেই হেয়ার স্ট্রিট থানায় গিয়ে পৌঁছন সেনা আধিকারিক। সূত্রের খবর, র্যাশ ড্রাইভিং এর মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে। সেনা সূত্রে খবর, ফোর্ট উইলিয়াম থেকে ট্রাক করে 2 সেনা আধিকারিক পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। যদিও বাঁক নেওয়ার সময় যথেষ্ট আস্তেই চলছিল সেনার ট্রাক। পিছনের গাড়ির গতি বেশি থাকলে সমস্যা তো হবেই, পাল্টা দাবি করে সেনা। फोर्ट विलियम से आया था यहाँ पासपोर्ट ऑफिस के लिए। अभी बड़ा गाड़ी तो इधर नहीं जाएगा, तो हमको इधर मोड़ना था, तो इधर मोड़ के उधर आगे खड़ा करूँगा बोल के, बस वही मैटर था। तो जैसे हम वहाँ पर स्लो हो गया था। সোমবার মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিয়েছিল সেনাবাহিনী। খবর পেয়ে সেখানে ছুটে যান খোদ তৃণমূল নেত্রী। সেনা বিজেপির কথায় এমন কাজ করেছে বলে অভিযোগ তোলেন তিনি। পুলিশকে না জানিয়ে মঞ্চ খোলা হয় বলেও অভিযোগ ওঠে। তা নিয়ে সেনা ও পুলিশের দ্বন্দ্ব চরমে উঠেছিল। আর মঙ্গলবার সেনার গাড়ি নিয়ে ফের সংঘাতের সৃষ্টি। ক্যামেরায় জনি মণ্ডল ও জ্যাকি সিংয়ের সঙ্গে অভিরূপা সাহা ও খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আমি এই মুহূর্তে প্যানেল গেস্টদের আলোচনার শুনবো যে তারা কি বলছেন, তারা কোন দৃষ্টিকোণ থেকে এবং রাজনৈতিক ইঙ্গিতে কিভাবে দেখছেন। সঙ্গে প্রাক্তন সেনাকর্তা তারও বক্তব্য রাখবো, পুলিশকর্তা তারও বক্তব্য রাখবো, কারণ সেনা পুলিশ সংঘাত হলেও আজকে অমলেন্দুবাবু এবং অমলবাবু একেবারে পাশাপাশি বসে। আমার মনে হয় স্টুডিওতে সেই অর্থে কোনো সংঘাত হবে না। আমি পরিচয় করে দিই, প্রাক্তন সেনাকর্তা তো রয়েছেনই আমাদের সঙ্গে, অমলবাবু রয়েছেন, শতপ্রদী আছেন, বাইরে কিষাণুদা রয়েছেন। কিষাণুদার কাছে যাওয়ার আগে দলের মুখপাত্র কুণাল ঘোষ কি বলেছেন একবার শুনিয়ে নিই। গতকাল এবং আজকের ঘটনা কি কাকতালীয় নাকি এর মধ্যে কোনো মিল রয়েছে, অর্থাৎ কালকের ঘটনার কি পাল্টা হলো আজকে, এই একটা জায়গা উঠছে। কি বলেছেন কুণাল ঘোষ, শুনুন। রাস্তা দিয়ে সেনাবাহিনীর ট্রাক আসছিল, তার সঙ্গে গতকাল যে সেনাবাহিনী অনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের মঞ্চটাকে তুলেছে তার কোনো সম্পর্ক নেই।
সেই ট্রাকটি একটি স্পর্শকাতর মোড়ে, যেখানে নো রাইট টার্ন, সেখানে আচমকা ডান দিকে যেতে চায়। বাঁ দিক থেকে আস্তে আস্তে আচমকা ডান দিকে টার্ন নেয়, ফলে পেছনেই আসছিলেন নগরপালের গাড়ি, কোনো ক্রমে সেই দুর্ঘটনাটা থেকে বাঁচিয়েছে। তুমি লেফট লেন থেকে রাইটে যাচ্ছিলে কি কোনো, এখানে স্পিডটা আলোচ্য নয়, এবং ইচ্ছাকৃতভাবে এই পয়েন্টটাকে সাপ্রেস করে এই বিতর্কটাকে বাজারে ছাড়া হচ্ছে। পুলিশ তো পুরো সিসিটিভি ফুটেজটা দিয়ে দিয়েছে। এর সঙ্গে সেনাবাহিনীকে পুলিশ আটকেছে কেন, আর ওটা মাছ আর ডিমের লরি হলেও আটকাতো। কিষাণুদা, সত্যি কি এই ঘটনার সঙ্গে কোনো বিতর্ক আছে? এই দুটো ঘটনাকে কি বড় করে দেখানো হচ্ছে, নাকি অত্যন্ত কাকতালীয় দুটো বিষয় যেখানে ত্রুটি বিচ্যুতির জায়গাটা বরঞ্চ কম আছে? আমি জানি না প্রোপাগান্ডা কারা করছে, কি মনে হচ্ছে আপনার? দেখুন দেবাশিস বাবু, প্রথম কথা হচ্ছে যে দুটি ঘটনা যে পৃথক, এটা আজকে দলের পক্ষ থেকেও বলা হয়েছে, একটু আগেই আপনি দেখালেন। এখন বিষয়টা হচ্ছে দুটি ঘটনা পৃথক, মানুষের তো একটা বেসিক কমন সেন্স থাকে। যারা দুটির সাথে লিঙ্ক করতে চাইছেন, যতক্ষণ একটা তরফে ট্রান্সপারেন্সি অভাব হয় তখন অনেক কিছু গল্প ভাসানো যায়। এই ক্ষেত্রে অ্যাটলিস্ট আমি কলকাতা পুলিশের কথা বলতে পারি যে তারা তাদের তরফে কোনো ধোঁয়াশা বা কোনো এরকম হিডেন ফ্যাক্ট রাখেননি। তারা যা যা ফুটেজ আছে, সিসিটিভি ফুটেজ আছে, সেটা প্রকাশ করে দিয়েছে। এখন মানুষ বিচার করবে, সংবাদ মাধ্যম বিচার করবে। না কিষাণুদা, শুধু সিসিটিভি নয়, কিষাণুদা শুধু সিসিটিভি নয়, কিছুক্ষণ আগে লালবাজারের তরফে প্রেস কনফারেন্সও করা হয়েছে, একাধিক ফুটেজ দেখানো হয়েছে। আমি সেটাই বলছি, কলকাতা জুড়ে শুধু একটা সিসিটিভি তো নেই, বিভিন্ন জায়গায়, এবং যেই জায়গার কথা হচ্ছে ওটা শহরের একটা প্রাণ কেন্দ্র। আটওয়াইল আমাদের সিট অফ দি গভর্নমেন্ট, রাইটার্স বিল্ডিং এর সামনে। তো সুতরাং এই বিষয়টার মধ্যে ধোঁয়াশা বা এই ধোঁয়াশার মাধ্যমে যারা খোলা জলে মাছ ধরতে চাইছেন, এটাকে নিয়ে মানে যাদের কাছে পলিটিক্যাল ইস্যু নেই, নতুন করে ইস্যু করতে চাইছেন, তারা আজকে এক্সপোজ হয়ে গেছেন। বা তাদের যারা বন্ধু, তাদের যারা জোট সঙ্গী, কেউ রাজনৈতিক, কেউ অরাজনৈতিক, কেউ মিডিয়া বা মিডিয়ার বাইরে, তারাও এক্সপোজ হয়ে গেছে। প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে লিগালি উইথ প্রুফ, উইথ ডকুমেন্টেশন পুলিশের পক্ষ থেকে রাখা আপনি তাহলে একটু আগে কিষাণুদা বলছিলেন যে একটা পক্ষ তারা তাদের বক্তব্য পরিষ্কার করছে না বলে এই প্রোপাগান্ডা বা বিতর্কের জন্ম নিচ্ছে। সেই পক্ষ কারা, যাদের মানে যারা তাদের অবস্থান স্পষ্ট করছেন, যারা জল ঘোলা করছে কারা একটা ঘটনাকে, কারা সকালবেলা ঘটনার পর থেকে এই পুলিশ আটকে দিয়েছে, সেনাবাহিনীকে এই পুলিশ ইন্ডিয়ান আর্মিকে অপমান করেছে, এইসব কারা এই অপটিক্স ক্রিয়েট করতে চেয়েছিলেন প্রথম 4-5 ঘন্টা, কারা এই অপটিক্সটা তৈরি করতে চেয়ে? এটা তো নো ইস্যু, এটা কোনো ইস্যুই নয়। এটাকে টিভিতে না আলোচনা করলে কেউ জানতেও পারতো না। মানে কালকের ঘটনাটা না ঘটলে আজকের ঘটনার কোনো গুরুত্ব ছিল না। না, এটা ইন্ডিপেন্ডেন্ট তো। আজকের ঘটনাটা এমনিতেও আসতো। আজকের ঘটনা যেটা কুণাল বাবু বললেন, যে ওইখানে যদি একটা মুরগি আর ডিমের লরি থাকতো তাও সেটা ইম্পর্টেন্ট হতো, যেহেতু নগরপালের গাড়ি ছিল তার পেছনে। না, আজকে সাংবাদিক সম্মেলনে একটা প্রশ্ন উঠে এসছে যে নগরপালের গাড়ি ছিল বলেই কি ইনিশিয়েটিভ নেওয়া হলো? সেখানে যদি একজন সাধারণ নাগরিকের গাড়ি থাকতো, মানে ধরে নিন আপনি ডিমের লরি বা মাছের লরি থাকতো, তাহলেও কি একই ঘটনা ঘটতো? না, দেখো, এইটা তো আমার মানতে অসুবিধা নেই যে যারা ভিআইপি মুভমেন্ট বলে আমরা একটা শুনে থাকি, ভিআইপি মুভমেন্ট তো ভিআইপিদের বিষয়। হ্যাঁ, যারা ভিআইপি তকমা প্রাপ্ত, তো তাদের জন্য আমরা স্পেশাল মনোনিবেশ করি, মিডিয়াও তাদের খবর দেখায়। আজকে আমার গাড়িতে কেউ ধাক্কা মারলে সেটা খবর হবে, নাকি কোনো গণ্যমান্য ব্যক্তি তার গাড়িতে ধাক্কা মারলে সেটা খবর হবে? তো এইটা তো আমার মানতে অসুবিধা নেই যে নগরপালের গাড়ি বলে তার জন্য গুরুত্বটা বেশি। কিন্তু এইখানে একটা রাজনৈতিকভাবে যারা সম্পূর্ণভাবে দেউলিয়া, তাদেরকে আজকে সেনাবাহিনী এতদিন ধর্মকে পণ্য করছিলেন, কখনো দেশকে পণ্য করছিলেন, এখন তারা সেনাকেও পণ্য করছে। যদিও এটা নতুন নয়, এর আগে আমরা শুনেছি এদের নেতা কৈলাস বিজয়বর্গী বলেছে অগ্নিবীররা 4 বছর পর রিটায়ার করার পর তারা বিজেপি অফিসের দারোয়ান হবে।
আমরা দেখেছি মোদিজি কি সেনা বলে ভারতীয় সেনাকে অপমান করেছেন যোগী আদিত্যনাথ। ভারতের ঐতিহ্যবাহী ভারতের বীর সেনানীদের অপমান করা হয়েছে মোদিজি কি সেনা বলে। আমরা দেখেছি মোদিজি প্রধানমন্ত্রী হয়ে অযাচিতভাবে সেনাবাহিনীর ইউনিফর্ম পরে উনি কখনো ফটোশ্যুট করেছেন, কখনো তার প্রচারে সেই ছবি ব্যবহার হয়েছে। তো বারংবার সেনাবাহিনীর বলিদানকে তারা রাজনৈতিক পণ্য করেছেন। পুলওয়ামাতেও দেখেছি, বেলগামও একটা ছোটখাটো চেষ্টাও দেখেছি। একদমই আমি এই বিষয় নিয়ে কেশানুদা আমি শতরূপাদের কাছে যাই। আমার মনে হচ্ছিল যে অনিলদার অমরেন্দু বাবুকে ধরে নিই, কিন্তু যেহেতু আপনার বক্তব্যে একাধিক জায়গায় আক্রমণ বিজেপিকে, আমি সেজন্য শতরূপাদের কাছে যাব। শতরূপাদের কেশানুদার এই প্রসঙ্গের কি উত্তর আছে? প্রথমেই একটু বলে নেওয়া ভালো দেবাশিস যে আনলাইক তৃণমূল, যে যারা মানে পুলিশের হয়েও তারা বক্তব্য রাখে, নিজেদের হয়তো বক্তব্য রাখে, ভারতীয় সেনার হয়ে বক্তব্য রাখার আমার বিজেপি স্পোক্সপারসনের কোনো প্রয়োজন নেই। তার কারণ ভারতীয় সেনা এবং কলকাতা পুলিশ, আমার নিজের ধারণা ভারতীয় সেনা তো বটেই, তারা নিজেদের বক্তব্য নিজেরা খুব পরিষ্কার রাখতে পারে। আমি অ্যাজ বিজেপি স্পোক্সপারসন আমি কয়েকটা একদম স্ট্রেট ফরওয়ার্ড ফ্যাক্টস বলতে চাই। আজকে কোথাও কোনো রাজ্যে তুমি দেখবে না এই রকম একেবারে মিলিটারি মার্চের মতন কোনো মুখ্যমন্ত্রী একদম শটাং পৌঁছে যায় কোনো একটা প্রোগ্রামে, যেখানে নাকি তার ছবি সরিয়ে নিচ্ছে বলে তার একেবারে আর্তনাদ মুক্ত আকাশের নিচে। তারা আর্মি খুব পোলাইটলি, অত্যন্ত ভদ্র ভাষায়, যেরকম আর্মি বলে থাকে অত্যন্ত ভদ্র ভাষায় কথা বলে, তারা একদম রুল বুক দেখিয়ে বলে দিয়েছে যে ভাই তোমাদের যতদিনের কি টাকা পয়সা দিয়েছে বললো, হ্যাঁ টাকা পয়সা নেয়, একটা আর্মির গ্রাউন্ডসে করলে একটা সিকিউরিটি ডিপোজিট দিতে হয় বলে আমি জানি। তখন অসংখ্যবার আর্মির গ্রাউন্ডস আর্মি দেয় এবং তার একটা মেনটেন্যান্সের জন্য একটা ডিপোজিট দিতে হয়, যে যদি তারা পরিষ্কার না করে যায় আর্মি পরিষ্কার করে। এবং তার একেবারে লিখিত নিয়ম আছে, আর্মির কাছ থেকে যে কোনো প্রেমিস তুমি যদি ভাড়া করো, আর্মি সেই কাগজ পরিষ্কার দেখিয়ে দিয়েছে ভাই তোমরা অর্গানাইজার, তোমরা এতদিন সরাওনি। পুলিশকে বলা সত্ত্বেও, পুলিশ যেটা মুখ্যমন্ত্রী বারবার বলেছে, মুখ্যমন্ত্রীকে ফোন করে বলা হয়নি কেন? কে মুখ্যমন্ত্রীকে ফোন করবে আমি ঠিক জানি না, কেনই বা করবে তাও আমি জানি না। না, এটাও বলেছেন যে গতকাল পুলিশ ডেতে পুলিশকে হিউমিলিয়েট করা হয়েছে। এক সেকেন্ড আমি শেষ করতে দাও। আজকে আর্মি পুলিশকে জানিয়েছে, পুলিশ নামায়নি না, তার কারণ পুলিশের আনলাইক আমরা যতটা পুলিশকে এক্সপেক্ট করি, পুলিশের শিরদাঁড়াটা গুঁড়িয়ে ভেঙে ফেলেছে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী নিজে। তার জন্য পুলিশ মুখ তুলে কোনো কথা বলতে পারে না। আমি এই মুহূর্তে পুলিশকে দোষ দিতে চাইছি না। আজকে যে ঘটনাটা ঘটেছে, ডেফিনেটলি সেটা যদি ডিম বা কি মুরগির জিপ হতো না লরি হতো তাহলেও করতো, সেটাই করতে অভ্যস্ত পশ্চিমবঙ্গের পুলিশ। কারণ পশ্চিমবঙ্গের পুলিশ তো হুড়মুড় করে যে কোনো লরি, যে কোনো ট্রাক দেখে আগে গিয়ে ঠিক এরমভাবে যে ফুটেজে দেখাচ্ছ, কনস্টেবল গিয়ে আগে বলে টাকা দাও। এবার ভুল করে সেটা আর্মির ভেহিকেল হয়ে গেছে। এবার আমি এই তর্কে যাচ্ছি না, ফুটেজ ভেরি ক্লিয়ার কে কোন গাড়িটা স্লো মুভ করছিল। যদি পুলিশের মনে হয়ে থাকে ডান দিক থেকে বাঁ দিক যাচ্ছে, সেই অন্যান্য গাড়ির মতন সরিয়েছে, সেটা আর্মি খুব ক্লিয়ার উত্তর দিয়েওছে, বোধহয় অ্যারেস্টও করেছে বোধহয় ভেহিকেলকেও। এবং আমার যত মনে হয় বিএনএসের 321 বা কোনো একটা এতে দেওয়া হয়েছে, সেটা আর্মির পুরোপুরি আর্মির উত্তর, আমি সেটার মধ্যে যাচ্ছি না। কিন্তু এইটা বলতে গিয়ে, এইটা এক্সপ্লেন করতে গিয়ে কৃষাণু তৃণমূলের স্পোক্সপারসন হিসেবে বিজেপিকে এবং বিজেপির শীর্ষ নেতৃত্বকে ইনক্লুডিং দেশের প্রধানমন্ত্রীকে যেরকম অপমানজনক কথা বললো, আমি সেই নিয়ে দুটো কথা বলতে চাই। একদম কৃষাণু হাসবে না, আমি পরিষ্কার সুন্দর করে তোমার কথা শুনেছি, এবার তুমি শোনো। মাননীয় প্রধানমন্ত্রী, শুধু মাননীয় প্রধানমন্ত্রী নয়, মাননীয় রাষ্ট্রপতি এবং কয়েকদিন আগে ডিফেন্স মিনিস্টার্স যখন রাজনাথ সিং এবং তার আগে নির্মলা সীতারামন ছিল, প্রত্যেকেই যখন সর্টি করতে যায় ডিফেন্সের হেলিকপ্টারে, তখন তারা এইটা পরে ইনক্লুডিং দ্য হেলমেট। এবং এটার মানে এই নয় যে তারা একেবারে নিজেদের আর্মিকে, তিনটে আর্মড ফোর্সকে প্রত্যেকবার মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে সিয়াচেনে গিয়ে দেখা করে আসে, দিওয়ালি ওদের সঙ্গে কাটায়। সেজন্য আর্মিকে কি করে শ্রদ্ধা করতে হয় তোমাদের কাছে শুনবো না। তোমাদের শীর্ষ নেতৃত্ব নবান্নের 14 তলা থেকে বাইনোকিউলারে দেখে যে টোলগেটে আর্মি ভেহিকেল টোলগেটে স্টক করছে, স্টক লিস্ট বানাচ্ছে,
কটা ভেহিকেল যাচ্ছে কটা, সেই নিয়ে তার একেবারে এত আতঙ্ক আর্মি নাকি তোলা মাছ করছে। দেবাশিস, একটা খুব পরিষ্কার কথা আছে জানো তো, যে যেরকম আয়নায় সে সেই রকম দেখে, একেবারে, যার জন্য একদম। কুণাল ঘোষ চুরি করে ডাকাতি করে আমি- বন্দি হয়ে একদম। যখন বন্দির বই লিখছে তখন সে ওই ডিম আর মাছের লড়াই দেখে, তার কারণ তোলা টাকা বেশ, তুলতে বেশ, হবে। বেশ। শত্রুবাদী- একদম পরিষ্কার একদম। বার্তা, মুখ্যমন্ত্রী তার দলবল তোলা তোলে বলে আজকে মুখ্যমন্ত্রী একেবারে। তার দলবল ঠিক, ঠিক। আর্মিকে অপমান আচ্ছা, করছে। বেশ, বেশ। মুখ্যমন্ত্রী আর দুদিন পর এই যখন 26-এর ইলেকশন আসবে তখন তড়িঘড়ি যখন পালাতে হবে, সেই পালানোটা উনি মনে করছেন ইন্ডিয়ান আর্মি নাকি তাকে দেখে পালিয়ে আচ্ছা বেশ, গেছে। কিষাণদা, আপনার ইন্ডিয়ান উত্তর আর্মির ভারী ঠিক বয়ে আছে। গেছে। শত্রুবাদী, তুমি বয়ে অবশ্যই গেছে। শত্রুবাদী তার জায়গাটা স্পষ্ট করেছেন, কিন্তু এই সেনার কৌলিন্য নষ্ট হচ্ছে কিনা বা পুলিশের সঙ্গে সংঘাত, কারণ এই ছবিটা একটু আনকমন। খুব একটা রাজ্যের মানুষ দেখে অভ্যস্ত নন, মূলত দেখে মানুষ অভ্যস্ত রাজনৈতিক সংঘাত বা ইত্যাদি রাজনৈতিক তর্ক বিতর্ক চলে, কিন্তু সেনা পুলিশ এই হেডার লিখতে গিয়েও আমাদের 3-4 বার ভাবতে হচ্ছে যে সেনার পুলিশের মধ্যে সংঘাত। এবার যারা প্রাক্তন রয়েছেন তারাই বিষয়টাকে কিভাবে দেখছেন সেটা নিয়ে আলোচনা করবো একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে। সেনা কৌলিন্যে আঘাত লেগেছে কিনা গতকালকের ঘটনা এবং আজকের ঘটনার পর, অথবা এই যে ট্রাফিক গাইডলাইন তার বাইরে কি সেনা ভেহিকলস বা সেনাদের অ্যাটিটিউড বা তাদের কার্যপ্রণালী, কারণ কলকাতা পুলিশ একাধিক ছবি প্রমাণ করে বলছে যে একাধিক জায়গায় র্যাশ ড্রাইভিং এবং লেন ভায়োলেশন করেছে এই আর্মির গাড়িটি। ফিরে আসলাম, অমলেন্দু স্যারের কাছে যাব। আসলে সেনা বিষয়টা এটা আমাদের জাতির অভিমান নয়, এটা সারা ভারতবর্ষের কাছে সমস্ত ভারতবাসীর কাছে একটা আলাদা উচ্চতা, এবং সেনা যে সরাসরি কোনো কিছুর মধ্যে ইন্টারফেয়ার করে সেরকমটাও কিন্তু নয়, কারণ আমরা কলকাতায় ফোর্ট উইলিয়ামে যে এত সেনা রয়েছে অনেকেই এই কথা জানেন না যে সেখানে একটা সেনা ছাউনি বা ঘাঁটি রয়েছে, কারণ তারা তাদের মতো থাকে। কিন্তু অমলেন্দু স্যার, এই যে ঘটনাটা ঘটলো বা ক্রমাগত ঘটছে বলাটা ভালো, মানে কাল এবং আজ, এতে তো প্রশ্ন উঠে যাচ্ছে সেনাদের ভূমিকা নিয়ে, বা সেটা যেভাবে মিডিয়া দেখাতে হচ্ছে বাই দ্য ওয়ে বিষয় যখন ঘটছে, এতে সেনা কৌলিন্য বা যে সজাত্যাভিমান তার উপর কতটা প্রেশার আছে এবং যা ঘটছে আপনারা কিভাবে দেখছেন প্রাক্তন সেনা হিসাবে? দেখুন, প্রথম কথা যেটা বলি যে আমাদের কাল থেকে আমি আপনার বিভিন্ন মিডিয়াতে দেখছি যে প্রথমে যেটা ঘোষণা করা হচ্ছে যে ওখানে যে একটা মঞ্চ ছিল, মঞ্চটা সেনারা ভেঙে দিয়েছে। প্রথম কথা হচ্ছে যে এটা ভাঙেনি, খুলে দিয়েছে, তারা আস্তে আস্তে খুলেছে এবং ভদ্রভাবে খুলেছে, কোনো জিনিস যাতে কোনো অপমানজনক না হয় সেটা করা হয়েছে। কেন খুলেছে, কী জন্যে খুলেছে, তার কিন্তু আইনগত যেটা আছে সেটা অলরেডি শতরূপা এক্সপ্লেন করেছেন, বা এটা আইনগতভাবে দেখে নিলেই পরিষ্কার হয়ে যায়। কিন্তু এই ব্যাপারটা নিয়ে সেনা বিজেপির আন্ডারে আছে, অমুকের আন্ডারে আছে, একটা জিনিস আমি খুব পরিষ্কারভাবে বলি যে সেনা কখনো কোনো চাপে কাজ করে না। তারা কাজ করে তাদের নিয়ম, তাদের যে কন্ডাক্ট যেটা আছে, কোড অফ কন্ডাক্ট, সমস্ত কিছু মিলে করে। আর একটা শুনলাম যে যেটা হয়েছে যে সেনা আমাদের মুখ্যমন্ত্রীকে দেখে পালিয়েছে। সেনা মুখ্যমন্ত্রীকে দেখলে স্যালুট করবে, পালাবার মতো ওদের কোনো রকমের ওই নোংরামিটা ওরা কোনোদিনই করবে না। প্রায় 200 জন মতো পালিয়ে গেছেন বলে হ্যাঁ, কালকে। সেটা যদি হয় না, যদি হয় 200 জন যদি পালিয়ে থাকে, সেটা আমি রিকোয়েস্ট করবো যেটা একটু আপনাদের টিভি মিডিয়াতে একবার দেখান যে কোথায় ওরা পালিয়ে গেছে। এটা আমি ভীষণভাবে, না, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ, মানে ওখানে মাইক আমি না যদি অভিযোগ করে থাকে, হ্যাঁ, এই নোংরামিগুলো আমার ঠিক অস্বস্তি লাগছে, সেই জন্য আমি বললাম। বেশ বেশ। আর আজকের ঘটনা? আচ্ছা, আজকের ঘটনা যেটা হচ্ছে যে ও একটা বড় গাড়ি নিয়ে যাচ্ছে এবং গাড়ি নিয়ে গিয়ে ও হঠাৎ হয়তো রাইট টার্ন করেছে। আমি একটা জিনিস স্বীকার করতে আমার কোনো অসুবিধে নেই, আমাদের যে সমস্ত আর্মি ড্রাইভার থাকে তারা বিভিন্ন জায়গায় চালায়। হয়তো যে ড্রাইভারটা আজকে এখানে চালাচ্ছে ও হয়তো পোস্টিং এসছে হয়তো কোনো পাহাড়ি এলাকাতে, ফলে এসে সেই জায়গাটা করতে অ্যাকোয়েন্টেড হতে একটু সময় লাগে, এটা ফ্যাক্ট। কিন্তু পুলিশ কমিশনার যখন যাচ্ছেন, আমার যতদূর মনে হয় যখন পুলিশ কমিশনার যান, ইন অ্যাডভান্স খবর চলে যায় আগের ট্রাফিক পোস্টে, পরপর পোস্টে চলে যায়। আমি 100% শিওর এটা একটা ড্রিল ওদের। আচ্ছা। এবং পুলিশ কমিশনার যখন যায় তার সামনে একজন পাইলট থাকে, সেটা অনিল দা আরো ভালো বলতে পারবেন, উনি হয়তো হ্যাঁ আরও পরিষ্কারভাবে বলতে পারবেন, এইটা হতে পারে।
মানে সেটা এখানে ছিল না আপনি বলছেন? সেটা ছিল কি না ছিল না মানে দেখা যাচ্ছে। আমি- হ্যাঁ, হ্যাঁ, যেটা সেটা- ছবি দেখছি ছবি আমরা দেখে তো যেটা ঘটনা- বোঝা যাচ্ছে সেটা বোধহয় ছিল না। আর ওই যে টার্ন নিয়েছে এবং ওটা যে খুব বেশি গতি সম্পন্ন অবস্থায় টার্ন নিয়েছে তা নয়, কিন্তু ওইখানে যে অবস্থা সেটা করতে পারে না। এইখানে আমি একটা বলি যে আমাদের ড্রাইভিং যখন লাইসেন্স আর্মি থেকে দেয় তাদের সম্পূর্ণভাবে কোড অফ কন্ডাক্টটাকে ভীষণ স্ট্রিক্টলি মেনে নেওয়া হয়। আচ্ছা। এই জায়গায় এই স্পিডের বেশি চলতে পারবে না, ওই জায়গায় এই স্পিডের বেশি চলতে পারবে না, এবং এই স্পিড কন্ট্রোলের জন্য আমাদের আর্মির মধ্যে নিজেদের আচ্ছা, আমাদের এখানকার আরটিও থেকে যেভাবে লাইসেন্স দেওয়া হয় সেইটা আর আর্মিকে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কি দুটো আলাদা নিয়ম আছে? আর্মিটা আর্মি দেয়। হ্যাঁ, না আমি তাই বলছি, দুটোর ক্ষেত্রে চেক করবার ক্ষেত্রে এই যে সিগন্যাল এটা মানা, ভীষণ স্ট্রিক্ট আর্মিতে যখন, কারণ আমি ডিএনএম কোর্স করেছি বলে আমি বলছি আপনাকে, এখানে যেটা আছে সেখানে গ্রেডিয়েন্টের টুল উঠতে গিয়ে দাঁড় করিয়ে অনেক রকম টেস্ট হয়। আচ্ছা, এদের যে লাইসেন্স যখন দেওয়া হয় খালি প্লেন রাস্তায় গেল ডান দিক বাঁ দিক করলে না, কিন্তু এখানে যেটা পুলিশ বলছে এখানে রাইট টার্ন নিতে পারবে না, হ্যাঁ। তার একটা সিগন্যালও দেওয়া রয়েছে। দেওয়া রয়েছে, সেটা তার মানে সে ইগনোর করেছে যে কথাটা বললাম যে এরা যে নতুন হতে পারে শহরে, নতুন আপনি হতে পারে, বলছেন সেটা সেই কোথায় এটা কারণের অর্থাৎ জন্য। যদি করে থাকে সেটা ভুল করেছে, আচ্ছা, সেটা ইয়ে আছে। কিন্তু সেটা নিয়ে আলোচনা সেটা নিয়ে এই আমার জায়গাটায় মনে হয় যাওয়াটা উচিত। এই জায়গাটাতে গিয়ে যদি আর্মির একটা মানে ইয়েটাকে মেলাইন করার চেষ্টা হয় বা হয় যদি এরকম মিডিয়া বা সমস্ত দিক থেকে, এটা কিন্তু একটা মারাত্মক খারাপের দিকে যাবে। বেশ, এই জিনিসটা কিন্তু বেশ, আমার বলছি বেশ। না, এখন টাইম আছে, আমাদের মনে হয় এই জিনিসগুলোকে নিয়ে এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। বেরিয়ে আসা উচিত এবং আর্মিকে নিয়ে যেন ছেলে খেলা না করা হয়, বেশ। এবং এটা যেন কোনো পাবলিসিটির ম্যাটার, মানে ইলেকশন পাবলিসিটির ম্যাটার না হয়ে না, দাঁড়ায়। কিন্তু বারবার করে যে এই বর্তমান সরকার বা সরকারের প্রতিনিধিরা বলছেন যে আর্মি বিজেপির হয়ে কাজ করছে, এইটা এটা কি বলবেন? হ্যাঁ, বেশ, আমি এই বিষয় নিয়ে আমি অবশ্যই অনিলদা আমাদের সঙ্গে রয়েছেন। রাজ্যের পুলিশ দলদাস হয়ে গেছে, বিজেপি যেরকম বলতে ছাড়ছে না, অর্থাৎ রাজ্যের পুলিশ মমতা ব্যানার্জির হয়ে কাজ করছেন। আবার অন্যদিকে মমতা ব্যানার্জিও কালকে পরিষ্কার বলেছেন যে আসলে সেনা এটা করেনি, আমি সেনাকে শ্রদ্ধা করি, এটা বিজেপির অঙ্গুলি হেলনে করা হয়েছে। অনিলদা এই বিষয়টা কারণে কিন্তু প্রথমেই বললাম যে আমি কিন্তু আর্মির হয়ে কথা বলতে আসিনি, আর্মি পারফেক্টলি না, 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 কেপেবল, আর্মি নিজে উত্তর না, দেবে। একটা জিনিস শুধু দেবে আছে, আর্মি গোজ বাই দ্য রুল বুক, তাদের না ডান দিক আছে না বাঁ দিক আছে, এবং যেটা অমলেন্দু বাবু বললেন ভেরি না, ক্লিয়ারলি, সবই বাস্তব, আর্মি কিন্তু পুলিশের- কোনোদিন না, না, না কংগ্রেসের শতরূপাদি, না বিজেপির না না, না, তৃণমূলের। আপনি ব্যক্তিগতভাবে না করতে পারেন, কিন্তু রাজ্য পুলিশকে দলদাস বলেছে এরকম একাধিক বিজেপি নেতা আছে, আপনার অস্বীকার করার কোনো জায়গা নেই। না না, আমি এবার সেটা রাজ্য- বলছি না। পুলিশের কি হয়েছে, পুলিশের স্পাইন নেই, পুলিশের স্পাইন নিজে পুলিশ মন্ত্রী ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। না, আমি বলছি আর্মির যেরকম রুল বুক আছে, পুলিশেরও তো রুল বুক আছে। আমি আসবো, আরম্ভ করে কনস্টেবল আসবো, এই নিয়ে আবার কিষাণুদার কাছে যাবো। কিষাণুদা কি বলছেন সেটা দেখার বিষয়। পাশাপাশি দুটো গুরুত্বপূর্ণ বিষয়ে দুটো চিঠি, বিজেপি দুই বিধায়কের চিঠি, দুই ক্ষেত্রে আঙ্গিকে তার কি পরিবর্তন আসতে পারে। কিন্তু তার আগে অনিলদার কাছে যাবো একটা ছোট্ট বিরতির পর। ফিরে আসলাম। আবারও একবার রিপিট করছি, পুলিশ এবং আর্মি তাদের মধ্যে সংঘাত বা ইচ্ছাকৃতভাবেই ঘটনাকে বড় করে দেখানোর কোনো জায়গা নেই, কিন্তু যে ঘটনা প্রেক্ষিত তৈরি হচ্ছে অনিলদা, সেখানে দাঁড়িয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানের মন্তব্য এবং আজকে পুলিশের বিশেষ করে প্রেস কনফারেন্স আজকের ঘটনা নিয়ে, এরপরে কি মনে হচ্ছে আপনার? দেখুন, একটা ছোট্ট জিনিস, চায়ের পেয়ালায় তুফান তোলা হয়েছে। কি হয়েছে, সেনাবাহিনীর ড্রাইভার, ট্রাকের ড্রাইভার ভুল করেছে, এতে কোনো সন্দেহ নেই। ওনার উচিত ছিল রাইট টার্ন, ওখানে নো রাইট টার্ন বোর্ড আছে, হয়তো বোঝেনি, কিন্তু আয়নায় দেখা উচিত ছিল। রানিং গাড়ি যখন রয়েছে, লাইনটা খোলা আছে, আয়নায় লুকিং গ্লাসে দেখে নেওয়া উচিত আর পেছনে কোনো গাড়ি আছে কিনা। আজকে মাননীয় নগরপালের ড্রাইভার ছিলেন, উনি একটু সতর্কতার সঙ্গেই সাইড করে নিয়ে চলে গেছেন, নাহলে গাড়িটা ডিভাইডারে উঠে যেত, অ্যাক্সিডেন্ট হতে পারত। সেনাবাহিনীর ট্রাক তো অনেক উঁচু, দেখে করা উচিত ছিল, এটা তো ভুল করেছে। কিন্তু তার জন্য এই আটকে রাখা, তাকে টেনে নিয়ে যাওয়া, এইগুলো মানে আইন সম্বন্ধে আমি বুঝি না। পুলিশের আজকের এই অবস্থা হয়েছে, একজন কি মুখপাত্র না তলাপাত্র, আরেকজন সাপোর্ট করলেন, ডিমের গাড়ি হলে হতো না। আইন সম্বন্ধে কোনো পড়াশোনা না করে এইসব কেন বলেন? সেনাবাহিনীর প্রিভিলেজ আছে, আইনি প্রোটেকশন আছে, 45 CRPC এবং যেটা BNSS 42 সেকশন আছে BNSS। আর্মিকে এইভাবে ধরে নিয়ে গিয়ে কাস্টডি করা যায় না। ইউনিফর্ম অফিসার কে অন ডিউটি, তার অনেক প্রোটোকল আছে।
কোন কোন ক্ষেত্রে করা যাবে কোর্টের অর্ডার নিয়ে ওদের বাপুকে বলতে হবে পেট্রোলিয়াম অথরিটিকে। এটা কি ছিল? একটা খুব বেশি হলে একটা 184 কেস লিখতেন কিংবা সিগন্যাল ভায়োলেশন কেস লিখতেন, লিখে পেট্রোলিয়ামের ইস্টার্ন কমান্ডে পাঠিয়ে দিতেন, ওরা নিজেদের মতো প্রসিডিং ড্র করতো, করে পানিশমেন্ট দিত, দিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠিয়ে দিত। এই নিয়ে এত বাড়াবাড়ি বিরক্ত দেখ না, এটা তো রিটালিয়েশন। এত যে কোনো সাধারণ লোকই বলবে এটা সেনাবাহিনীর কালকে সামনে প্যান্ডেল খুলেছিল তার রিটালিয়েশন। এটা শুধু এখানে কেন, এখানে পশ্চিমবাংলা এখানে এমন একটা অবস্থা চলছে যেখানে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে গেলে তাদের বিরুদ্ধে মামলা লিখে দিচ্ছে, তাদের জেলে ভর্তি করে ধান্দা করছে। লাস্টে হাইকোর্ট যখন থাপ্পড় দিচ্ছে তখন চুপ করে যাচ্ছে। একজন সকালবেলা তার স্ত্রী যাকে ধরা হয়েছে তার স্ত্রী বলছেন এসেছে সকালবেলা নিয়ে গেছে, বিকেলবেলা বললো আমার আগে গায়ে হাত দিয়ে তার মহিলা পুলিশ অফিসার ছিল তাদের সঙ্গে সিআরপিএফ। ইনজুরিটা দেখলো না সেলফ ইনফ্লিক্টেড কিনা, কেস লিখে দিল। এর আগে মাননীয় তৎকালীন নগরপালের বাড়িতে তদন্ত করতে গেছে, তাদের অফিসারদের তুলে নিয়ে চলে গেছে থানায় আটকে। দ্যাট ট্যান্টামাউন্টস টু অ্যারেস্ট। 353 তখনকার দিনে কেস হতো। তারপরে কি করলেন, উনি পুলিশ পাঠিয়ে নিজাম প্যালেস ঘিরে দিলেন রাত্রেবেলা, মাঝরাত্রে। এইসব মূর্খামি তো হয়েছে। ওরাও ডবল সিআরপিএফ নিয়ে চলে এলো, তখন ল্যাজ গুটিয়ে পুলিশ চলে এলো। এটা তো কেন্দ্রীয় এজেন্সি হলেই তা আমার শত্রু, আর আমি বিরাট করব। নিজের পুলিশ ডিপার্টমেন্টটাকে কি করেছে? আমি কিষাণুদার কাছ থেকে উত্তর নেব, কিন্তু তার আগে দ্রুতকাল মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য, যেটা একেবারে ওখানে দাঁড়িয়ে অর্থাৎ অন স্পট দাঁড়িয়ে তিনি বলেছেন। কি বলেছেন তিনি একবার আপনাদেরকে শোনাবো, শুনুন। प्रोग्राम, लेकिन आपको अगर सच ही था तो हम जब आ रहा था आपका 200 आर्मी का टीम भाग क्यों रहा था? मैंने उसको पूछा, आपको बहुत सारे टेलीप्रिंट, बहुत सारे फोटोग्राफर एंड टीवी, दे हैव गॉट दिस फोटो. I told them, why you are running away? You are my friend. দুশো জন আর্মি, আমাদের ইন্ডিয়ান আর্মির সঙ্গে আমি এনসিসি করা থেকে অ্যাটাচড, ফোর্ট লেভে অনেকবার গেছি। এবং আপনি জানেন না, আমি শর্ট সার্ভিস কমিশনে পরীক্ষা দিতেও গিয়েছিলাম ওখানে 1975-এ। বেশ, আমি কিষাণুদার কাছে আসবো। কিষাণুদা, এই হচ্ছে প্রসঙ্গ। তিনজনেরই বক্তব্য শুনেছেন এবং গতকালকের যে ঘটনা সেটাও তুলে ধরলাম। দেখুন দেবাশিস বাবু, প্রথম কথা হচ্ছে এখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের বিরোধিতার কথা তোলা হলো। এখন আদপে যেটা হচ্ছে যে অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে সেটা অন্ধ রাজ্য সরকার বিরোধিতা থেকে অন্ধ বাঙালি বিরোধিতা থেকে পরিণত হচ্ছে, যার দরুন বারংবার বিজেপি এবং বিজেপির যে ইকোসিস্টেম তাদের মুখে চুনকালি পড়ছে। রাজ্য সরকার হাইকোর্ট থেকে থাপ্পড় খেয়েছে এটা বলতে একটা মনের স্পৃহাকে খুব আনন্দ দেয়। তার কারণ হচ্ছে রাজনৈতিকভাবে বিগত দিনও পরাজয় এসেছিল, আগামী দিনেও পরাজয় আসবে। তাই রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস হাইকোর্টে থাপ্পড় খেয়েছে এইটা বলতে খুব আনন্দ বোধ হয়। অথচ এই হাইকোর্ট থেকে বিজেপি বা কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্ট থেকে প্রচুর থাপ্পড় খেয়েছে। আমরা কিন্তু কখনো বলি না যে অমুকে থাপ্পড় খেয়েছে। হাইকোর্টের ভার্ডিক্ট আমাদের বিরুদ্ধেও যেতে পারে, আমাদের পক্ষেও আসতে পারে। সেরকমভাবে কেন্দ্র সরকারের অন্যান্য যে সদস্য রাজ্য আছে ভারতবর্ষের সকলের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। কিন্তু এই যে স্পৃহাটা যে মানে থাপ্পড় খেয়েছে, মানে অন্যভাবে তো হচ্ছে না, ভোটে তো হারছি, ভোটে তো জেতা যাচ্ছে না, এই একটু আনন্দটা উপভোগ করলাম, এটা একটা মেন্টাল ডিসঅর্ডার ক্রিয়েট করেছে যারা বিরোধী এবং বিরোধী ইকোসিস্টেম। এবার আসি গতকালকের ঘটনাটাতে। গতকালকের ঘটনাতে যা যা কথা এতক্ষণ বলা হলো বা আমি টিভিতে যা যা শুনছি, এর মধ্যে অনেক ফাঁক ফোকড় আছে। প্রথম কথা হচ্ছে আর্মি কারুর কাছে জবাবদিহি নয়, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাই জন্যে একটা ম্যারাক খোলার জন্যে, একটা মণ্ডপ খোলার জন্যে, দুটো দড়ি আর তেরপল খোলার জন্যে আর্মিকে তার জওয়ানকে ব্যবহার করতে হয় না। কনসার্নড অফিসার যদি ডেকোরেটর আছে তাকে যদি ফোন করে বলে দেয় এটা খোলো, সে খুলবে। যদি পুলিশকে সে ইনস্ট্রাক্ট করতে পারে, কলকাতা পুলিশ কমিশনারকে বা ডিজি পশ্চিমবাংলা পুলিশকে সে ইনস্ট্রাক্ট করতে পারে এটা খোলো। কিন্তু সেসব না করে অপটিক্স চাইতো, আমার লোক গিয়ে খুলছে। একটা ইন্ডিয়ান আর্মি তার গরিমা আছে,
তার সম্মান আছে, তাকে দিয়ে মেড়াপ না 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 না, তুমি কি করে না জেনে কথা বলছো? অন্য 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 তৃণমূল বক্তাদের মতন তুমি কি করে না জেনে কথা বলছো কৃষাণু? তুমি আটকেও না দয়া করে। এবার আসি যে এই যে তার আগে যে কথা বলা হচ্ছে, তুমি তো আচ্ছা আমাদের জুলাই মাসের মাঝামাঝি থেকেই প্রোগ্রাম শুরু হয়েছে। এক মাসের যদি কন্ট্রাক্ট ল্যাপস করে গিয়ে থাকে তাহলে আগস্ট মাসের 15ই আগস্ট বা 20 আগস্টে এই চিত্রটা দেখতাম। এর মাঝে ওর পাশেই 15ই আগস্টের কুচকাওয়াজ হয়েছে, যেখানে জিওসি ইস্টার্ন কমান্ড তিনি মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন। তো সেখানে তিনি তার অবজেকশন জানাতে পারতেন, সেসব বাদ দিলাম। তিনি তার কাছে যেটা আমি বললাম, ডিজি পশ্চিমবাংলা পুলিশ আছে, কলকাতা পুলিশের সিপি আছে, পূর্ত দপ্তর আছে, সিএমও ওয়েস্ট বেঙ্গল আছে, এত কিছু আছে যে কাউকে ইনস্ট্রাক্ট করতে হতো, কোনো কথা বা নয়, নির্দেশ দেওয়া। আর না তো কোনো ডেকোরেটরকে, কনসার্ন ডেকোরেটরকে এটা খোলো, তার জন্য আমার এত লোক আর্মি ডেকোরেটরের সঙ্গে কথা বলবে। অপটিক্সের প্রয়োজন। রিয়েলি কৃষাণু, কথা আরো বলে দেবাশিস আসি, প্লিজ, আরো বলে দিই, This এই is যে too বলা much. হলো যে মধ্যেখানে যে আমি আসছি, দিদি, তোমার কাছে আসবো। টানা একটু এক দাঁড়াও। মাস, টানা এক মাস, হ্যাঁ। আমরা তো বলছি সপ্তাহে 2 দিনের প্রোগ্রাম, বাকি 5 দিন ওটা এমনি খালিই থাকে, এবং সপ্তাহের এন্ডে শনিবার রোববার আমাদের প্রোগ্রাম হচ্ছে, এবং এটা এখন চলবে। তাদের পছন্দ না, তাদের এখতিয়ার আছে, কোনো এর মধ্যে কোনো দ্বিমত নেই। কিন্তু আর্মি ইউনিফর্মে আমাদের সেনাবাহিনী, যাকে আমরা শত্রুর বিরুদ্ধে লড়তে দেখতে অভ্যস্ত, যাদেরকে বলিদানের তিরঙ্গা লেপ্টে যাদের দেহ আসতে দেখতে অভ্যস্ত, যাদেরকে সম্মানের চোখে রেড ফোর্টে দেখতে অভ্যস্ত, তাদেরকে দিয়ে মেড়াপ খোলাচ্ছেন। এই মিডিয়া অপটিক্সটা কেন দিতে হলো বিজেপিকে? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। বেশ, কিন্তু এর আগে এটাও মনে হয় খুব সম্ভবত মানুষের জানা থাকবে, বা হয়তো আমি ঠিকই বলছি, যে বিভিন্ন সময় দেখা যায় যে ওই ফোর্ট উইলিয়াম চত্বরে যদি কোনো ইল্লিগাল অ্যাপিয়ারেন্স হয়, বা দেখা যাচ্ছে হয়তো আমি এটাও শুনেছি যে মেট্রো স্টেশন তৈরি করবার ক্ষেত্রেও নাকি আর্মির বাধা ছিল। মেট্রো স্টেশন তো, মেট্রো প্রকল্প তো রাজ্য সরকারের নয়, মেট্রো প্রকল্প কেন্দ্র সরকারের। মেট্রোর আমার যা মনে হয় কৃষ্ণদা, হয়তো আমি ঠিক বলছি, হয়তো নাও বলতে পারি, মেট্রো স্টেশন তৈরি করবার ক্ষেত্রেও আমার মনে হয় একটা অবজেকশন ছিল আর্মি, যে ফোর্ট উইলিয়াম চত্বরে। আচ্ছা, আপনাদের মনে থাকতে পারে কলকাতার স্বনাম প্রসিদ্ধ বইমেলা, মানে বইমেলা সেই পুরনো কৌলিন্য আভিজাত্য কি ছিল যখন ওই চত্বরে হতো, তারপর সেখান থেকে সেনার আপত্তিতেই কিন্তু সরে আসতে হতো। আমি একটু বলি, আমি একটা কথা বলি, তুমি অনেকক্ষণ বলেছো, একটা বিরতি নেই। কাজে সেনা যে আপত্তি করে না, শুধুমাত্র এই ঘটনায় ত্রিপল খুলে দিয়ে বা ব্যানার খুলে দিয়ে একটা ঘোর অন্যায় করে ফেলেছে, তাই কি? এই প্রশ্নটা থাকছে। আমি একটা শতরূপাধি কৃষাণুদা যে কথাগুলো বললো তার উত্তর তুমি বলছিলে। দেবাশিস, কৃষাণু যে ব্যথায়, যে আগুনে যে জ্বলছে, যে হাইকোর্টের কাছ থেকে এতগুলো থাপ্পড় খেয়ে এসছে, সেই কথাটা প্রথমত আমি বলিনি, এটা বলেছেন অনিলবাবু। এবং আমার যতদূর ধারণা, অনিলবাবু বোধহয় এই মুহূর্তে ইলেকশন লড়ছেন না। কিন্তু তোমার যে ব্যথাটা না কৃষাণু, এই ব্যথাটা আমাদেরও হয় যখন তোমার নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একদম নির্দ্বিধায় বলেন যে হাইকোর্ট হচ্ছে, ন্যায়ালয় হচ্ছে বিজেপির কার্যালয়। এইটা তখন আমাদেরও গায়ে লাগে, কারণ কিছু অর্গানাইজেশন আছে দেশে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ইলেকশন কমিশন, যেগুলোকে তোমরা কুলুষিত করো বিজেপির বলে, ইনক্লুডিং ইন্ডিয়ান আর্মড ফোর্সেস, তোমরা অনায়াসে বলে দাও বিজেপি চালাচ্ছে। এবং তোমার মতন এডুকেটেড একটা লোক, যে আনলাইক আদার তৃণমূল স্পোক্সপারসন বেসিক জ্ঞান রাখে বলে আমি জানি, তোমার তো বহু বছর চিনি আমি, তুমি কি করে বললে 2 ঘন্টার মধ্যে এই আর্মি ব্রিজ তৈরি করে দেয়, নিমেষের মধ্যে এই আর্মি হাতা খুঁজে নিয়ে রান্না করে দেয়, অথচ এই আর্মির একটা উইংকে, সিআরপিএফকে তোমরা প্ল্যান করে শীতলকুচির মতন জায়গায় ফাঁসিয়ে দেবার চেষ্টা করো। এই আর্মির একটা উইংকে, সিআরপিএফকে তোমরা না খেতে দিয়ে ইলেকশন ডিউটিতে একেবারে চরকির মতন বাজেভাবে ঘোরাও তোমরা, যেখানে আদৌ অ্যাকশন নিতে দাও না। সিআরপিএফকে খুঁচিয়ে মুখ্যমন্ত্রীর আদেশ অনুযায়ী একেবারে তোমরা এত বিরক্ত করো, তোমরা তাকে কাজ পর্যন্ত করতে দাও না। এই আর্মির আরেকটা উইং, বর্ডার সিকিউরিটি ফোর্সকে তোমাদের নির্দেশ আছে, স্টেটের পুলিশকে তোমরা তাদের কাজ পর্যন্ত করতে দাও না। সেজন্য তোমাদের মুখে অন্তত এই বড় বড় কথা, আর্মির মহিমা তোমাদের কাছ থেকে আমরা শিখব না। ভারতবর্ষ জানে ভারত সেনাকে কিভাবে সম্মান করতে হয়।
তারা পার্টির ঊর্ধ্বে, এটা প্লিজ মনে রাখো। তোমার কাছ থেকে এই ধরনের মানে নিম্ন ধরনের বক্তব্য আমি অন্তত এক্সপেক্ট করি না কৃষ্ণ। অমলেন্দু স্যার, আমার আজকে মনে পড়ছে যে কলকাতায় বড়বাজার এলাকায় যখন পোস্তার ব্রিজ ভেঙে পড়ে, সেক্ষেত্রেও ভারতীয় সেনাকে ডাকতে হয়েছিল পুলিশকে। আমার যদি খুব ভুল না হয় তো কৃষ্ণদাস ঠিক করে দিতে পারবেন, একবার মুখ্যমন্ত্রীর কনভয় কোনোভাবে পাহাড়ে কোন বিপদের মধ্যে পড়েছে, রাজ্যপাল বা মুখ্যমন্ত্রী, হয়তো কৃষ্ণদা আমায় ঠিক করবেন, আমার একেবারে স্পষ্ট মনে নেই, তবে আমার মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর কনভয় কোনো ক্ষেত্রে হয়তো গাড়ি গড়িয়ে গিয়েছিল, সেক্ষেত্রে উনি নিজে বলেছিলেন যে সেনা কিন্তু এসে আমাকে সেখান থেকে উদ্ধার করেছে। তো আমার কথা, যে সেনার সম্মান সেখানে ছিল, আজকে সেনাবাহিনীকে বিজেপির এজেন্ট শুনতে হবে, মানে আমার কথা হচ্ছে যে আমার এই জায়গাটা সব থেকে খারাপ লাগছে। দেখুন, মুখ্যমন্ত্রী কিন্তু উনি আমাদেরও মুখ্যমন্ত্রী, এবং আমিও একজন বাঙালি, এবং বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে যখন এই রকম ধরনের স্টেটমেন্ট সারা ইন্ডিয়ায় চাওর হয়, তখন কিন্তু আমার এই জিনিসগুলোকে মেনে নিতে খুবই কষ্ট লাগে। এটা আমি আউট অফ সেন্টিমেন্ট হয়তো বেশি ইমোশনাল হয়ে বলে দিচ্ছি, এবং এটা কিন্তু ঘটনা। এখন একটা জিনিস আমি বলি, আর্মি সবসময় যে কোনো ইয়েতে প্রস্তুত থাকে, এবং আপনি জানবেন একটা বাচ্চা যদি কুয়োর মধ্যে পড়ে যায়, সেখানেও আপনি দেখেছেন নাম্বার অফ বাচ্চা উদ্ধার করেছে এবং জীবন তো তুলে নিয়েছে। এই নিয়ে তো এই যে ক্লাউড ব্রাস্ট হচ্ছে বিভিন্ন জায়গায়, শুধু তাই নয়, এখানে এই যে এরিয়াটা আছে না, এইটা হচ্ছে ভীষণভাবে সেন্সিটিভ জোন, এবং আর্মি যদি ইচ্ছে করে ওরা একদিনের জন্য পুরো রেড রোড বন্ধ করে, একদিন কেন রেড রোডটাকে পার্মানেন্ট বন্ধ করে দিতে পারে। আপনি জানবেন যে ক্লাবগুলো আছে, বছরে একবার করে ওরা ছাদগুলোকে খুলে দেয়, ময়দান টেন্ট যেগুলো আছে, ময়দান টেন্টে কোনোটা কিন্তু পার্মানেন্ট নয়, এগুলো টেম্পোরারি। কারণ এইগুলোর জন্য আজকে যদি যুদ্ধ লাগে, হয়তো এমনও হতে পারে ওখানে আমাদের হেলিকপ্টার ল্যান্ডিং গ্রাউন্ড, ইমার্জেন্সি অনেক কিছু হতে পারে। বেশ, আমি অনিলদার কাছে একটু আসি। অনিলদা, না একটা কথা বলছি না, যে হচ্ছে আমি থাপ্পড় বলেছি বলে গায়ে লাগছে। আমাদের যখন চাকরি করেছি, আমাদের এগেনস্টেও ইনঅ্যাকশনের কমপ্লেন করেছে মহামান্য আদালতে। তারপরে আমরা যখন দাঁড়িয়ে রিপোর্ট দিয়েছি, মহামান্য বিচারপতি পুলিশ অ্যাকশনটাকে শুধু জাস্টিফাই করেননি, আমার কন্ডাক্টরও অ্যাপ্রিসিয়েট করেছেন। সার্টিফিকেট রয়েছে সাউথ ডিভিশনে, খুলে দেখে নিন। আর আজকে এমন দুটো ঘটনায় কলকাতা পুলিশের চিফ থেকে রিপোর্ট দেওয়া হলো, হাইকোর্টে দুটোকে টার্ন ডাউন করে দিলেন। একটা হচ্ছে জাস্টিস অনারেবল জাস্টিস রাজাশেখর মান্তার বাড়ির পোস্টার দেওয়া, আর একটা মাননীয় আইনজীবী কৌস্তব বাগচির অ্যারেস্ট নিয়ে দুটো রিপোর্টই মহামান্য আদালত টার্ন ডাউন করে। এখন বেশ, আমি এখানে দাঁড়িয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। কোর্টের নির্দেশ অবশ্যই আমাদের শিরোধার্য, কিন্তু এখন একটা নতুন রেওয়াজ চলছে, যেটা হচ্ছে আর্মিকে বিজেপির মানে মাসল পাওয়ার বলে বলা, আর রাজ্য পুলিশকে রাজ্য সরকারের মাসল পাওয়ার বলে বলা। আমার মনে হয় এই ক্ষেত্রে সেনা এবং পুলিশের ইন্টিগ্রিটি, তাদের যে কমিটমেন্ট, তাদের যে রেজলিউশন, তাদের যে ওথ, আমি এটা নিয়ে প্রশ্ন ওঠে, কে কি করছে আমি সেখানে দিদি আসছি না, কিন্তু সেটা নিয়ে প্রশ্ন ওঠে। এই জায়গাটা কিন্তু অবশ্যই আমাদের আগামী দিনে ভাবা উচিত। ডেফিনেটলি আরও দুটি বিষয় আজকে আলোচনা করার সময় পেলাম না, যেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর চিঠি আর শঙ্কর ঘোষের চিঠি। 4 তারিখে বিধানসভার অধিবেশনে সর্বমত সম্মতিক্রমে এই প্রস্তাব কি, এই রেজলিউশন কি পাস হবে যে যারা আপাত যোগ্যদের চাকরির পক্ষে, কারণ বিজেপি কিন্তু বলছে আপাতভাবে যোগ্যদের চাকরির পক্ষে, তারা কিভাবে সম্ভব? অবশ্যই সেই বিষয়ে আমরা জানবো হয়তো বা পরবর্তী অনুষ্ঠানে আলোচনায়। কিন্তু আমি সবাইকে ধন্যবাদ জানাই, কৃষ্ণানুদা, শতরূপাদি, অমলেন্দুদা এবং আমাদের সঙ্গে উপস্থিত অনিল স্যারকে।